দূরে চলে যাওয়ার কথা বলো না ম্যাম সাহেব। আমার আমার ভয় হয়। আমার মনে হয় যে তুমি ক্রমশ আমার থেকে একটু একটু করে অনেকটা দূরে সরে যাচ্ছ। আমার সব সময় মনে হয় এটা। কাঁদছিস কেন রে মা? কাঁদছিস কেন তুই? আজকে তোর চোখে জল ফেলার দিন। কেন কাঁদছো ম্যাম সাহেব? আমি কি তোমায় খুব হার্ট করেছি? তুমি কি চাও সেটা তো আমি বুঝতে পারি বিক্রম। আমার মনের কথাটা তাহলে কেন তুমি বুঝতে পারো না? আমিও তো বুঝতে চাই। আচ্ছা ঠিক আছে, আর ভুল হবে না। শোন মা, সেটাকে আর কষ্ট দিস না। দেখ মুখটা কিরকম শুকিয়ে গেছে। আমি বিক্রমের মায়ের সঙ্গে একবার দেখা করতে চাই। কেন? আমি চাই আমাদের বিয়েতে ওই ভদ্রলোক থাকুন। আমি বুঝতে পারছি না তোমার এই চাওয়াটা। একটা অবান্তর ব্যাপার নিয়ে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছ? ওই ভদ্রলোক থাকা বা না থাকা তাতে কি যায় আসে? বিক্রম, তুমি কি চাও? যে তোমার মায়ের সংসারটা এই বয়সে এসে ভেঙে যাক? তার সন্তানদের সঙ্গে, স্বামীর সঙ্গে, সবার সঙ্গে এখন এই বয়সে এসে সব সম্পর্ক উনি নষ্ট করে দেন তোমার জন্য। আমার জন্য? তোমার জন্য নয়। তোমার মা তো বলে দিয়েছে যে উনি আর দিল্লি ফিরবেন না, উনি কলকাতায় থাকবেন, সেটা তোমার জন্য। কিন্তু আমি তো এটা চাই না। এই পৃথিবীর সব কিছু যে তোমার চাওয়ার উপরেই চলবে এটা কেন ভাবছো? প্রত্যেকের তো নিজের নিজের চাওয়া থাকতে পারে। তাহলে তুমি ওকে কি 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 বোঝাবে যাতে ওই ভদ্রমহিলা ওকে ছেড়ে না যায়? ওই ভদ্রমহিলা নয়, মা। মাকে মা বলতে হয়। তুমি তো একজন পুরুষ মানুষ বিক্রম, তাই তুমি বুঝবে না যে একজন মহিলার, একজন মায়ের প্রসব যন্ত্রণাটা যে কত কষ্টের। একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয় না, সেই কষ্টে তার সব পাপ ধুয়ে যায়। আমি তোমাকে বোঝাতেও যাব না। আমি নিজে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করবো যাতে উনি আমাদের বিয়েতে থেকে আমাদের আশীর্বাদ করেন। বিক্রম, আমরা একটা নতুন নতুন জীবন শুরু করতে যাচ্ছি, একটা সংসার। দেখো, আমি অন্তত চাই যে আমাদের সঙ্গে তোমার মায়ের আশীর্বাদ থাকুন। শুধু তাই নয়, সবার আশীর্বাদ, তোমার মায়ের পরিবারেরও সবার আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে। দরকার হলে আমি সকলকে নিয়ে থাকতেও রাজি। কি বলছো তুমি ম্যাম সাহেব? আমি ঠিকই বলছি বিক্রম। সত্যিই তো তুমি কোনোদিন একটা সংসারের মধ্যে বড় হওয়ার সুযোগ পাওনি কোনোদিন। আজ যদি সেই সুযোগটা পাও তাহলে মন্দ কি? এই যে বাবা কে তোমার? উনি তো দিনের পর দিন এসে তোমার বাড়িতে থাকছে। এইভাবে কি পৃথিবীতে আপন পর ভেদ করা যায়? আর সব থেকে বড় কথা হলো যে তুমি যে কষ্টটা পেয়েছো এতকাল, কিন্তু তোমার মাও সেই কষ্টটা পেয়েছে। তোমার কি উচিত নয় বিক্রম যে এবার অন্তত একটু তুমি ওনাকে শান্তি দাও? বিক্রম, ওর কাছে তুমি নিজেকে সমর্পণ করো। ও শুভ বুদ্ধি ছেড়ে তোমার সাংসারিক জীবন দেখবে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। তুমি ওর উপর নির্ভর করতে পারো। আর তুমি কি ভাবছো শুনি?
তুমি কিন্তু ছুটি পাবে এই কথা স্বপ্নেও ভেবো না। হ্যাঁ হ্যাঁ। আর আমি আসলে এমন ধরনের ছেলে, ওই যাকে বলে নেই আঁকড়ে টাইপস। একবার যাকে শক্ত করে ধরি তার আর আমাকে ছেড়ে যাওয়ার উপায় থাকে না। নেই আঁকড়া টাইপ, যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। এটাই যদি তোমার প্ল্যান ছিল তো আগে বললেই পারতে। কোনো দরকার ছিল না তো সবার সামনে আমাকে এইভাবে অপমান করার। আমি তোমাকে অপমান করেছি? করনি? তোমার বাপের বাড়িতে অতগুলো লোকের সামনে আমার মুখের উপর বলনি যে তুমি আমার থেকে মুক্তি চাও? কি বলনি? হ্যাঁ বলেছি। কেন বলেছো সেটাই তো জানতে চাইছি। কেন বলেছো? মুক্তির কথা, মুক্তির যখন এত ইচ্ছে, কথাটা তুমি আগে বলতে পারোনি? দিল্লিতে থাকার সময় বলতে পারোনি? হ্যাঁ, কারণ তখন আমাকে দরকার ছিল, তাই তো? হ্যাঁ, আমি না হলে তোমার খাওয়া পড়া জুটতো না, দাদার সংসারে ঠাঁই হতো না তোমার। এতগুলো বছর আমি তোমাকে আশ্রয় দিয়েছি, তোমার সমস্ত কেলেঙ্কারির কথা জেনেও আমি কোনো রকম সম্পর্ক ছিন্ন করিনি। তোমার ছিন্ন তো করিনি, উল্টে উল্টে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি, আমার সন্তানের জননী হিসেবে তোমার পরিচয় করিয়ে দিয়েছি সব জায়গায়। এত বছর পর যখন তুমি তোমার বাপের বাড়ির লোকদের দেখলে, তোমার অরাকা সন্তানকে দেখলে, তখনই তোমার মুক্তির ইচ্ছে জেগে উঠলো। কারণ এখন তো তুমি বুঝতে পারছো যে তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। ইনফ্যাক্ট এই ছেলেই তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারে, তাই তো? সেই জন্য মুক্তির ইচ্ছে জেগে উঠলো। কোথায় ছিল, কোথায় ছিল মুক্তির ইচ্ছে এতগুলো বছর? শঙ্খ প্লিজ, প্লিজ শঙ্খ, আমি তোমার থেকে দূরে নেই, কিন্তু একই ঘরে কথা বলছি আর আমি কালা না। একটু আস্তে কথা বলো। বাহ বাহ, দারুণ দারুণ কথা বলতে শিখে গেছো তুমি। ভোল পাল্টে ফেলেছো একদিনেই। শোনো শঙ্খ, এ কথা ঠিক যে তুমি আমাকে এতগুলো বছর খাইয়েছো, পড়িয়েছো, আমাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো, আমাকে তাড়িয়ে দাওনি, সামাজিক সম্মান দিয়েছো আমাকে। এমনকি আমি তোমার সন্তানের মাও হয়েছি। এত বছর তুমি শুধু আমাকে দিয়ে এসেছো শঙ্খ, তুমি দাতা, আর আমি এত বছর ধরে নিয়ে এসেছি, আমি গ্রহীতা। শঙ্খ, যে দান করে সে তো মহান, কিন্তু যে দান নেয় তার তো দানের ভারে মাথা মাটিতে নুয়ে পড়ে শঙ্খ। আর এই হীনমন্যতা কিছুতেই কাটতে চায় না। এত বছরে তুমি বারবার আমাকে মনে করিয়ে দিয়েছো যে তুমি আমাকে দয়া করেছো, যেটা আমার প্রাপ্য নয় সেটা তুমি আমাকে দিয়েছো। সত্যি আমার সেদিন মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি আমাকে বাঁচিয়েছিলে। কেন বাঁচালে শঙ্খ? আমি তো মরে যেতেই চেয়েছিলাম। আমি কি করতে পারতাম তাহলে বলো? দানের ভারে চিরকাল মাথা মাটিতে নুয়ে রাখবো, সেটাও তো হয় না। আজ আমি যদি কি, তুমি যদি কি বলো, বলে ফেলো, বলো কি তুমি যদি কি। লাগছে, ছাড়ো শঙ্খ, আমি যদি আমার নিজের মতো করে বাঁচতে চাই তাহলে তোমার তো কোনো ক্ষতি নেই। তুমি তো কিচ্ছু হারাবে না শঙ্খ। তুমি আমার ছেলেকে অ্যাকসেপ্ট করতে পারবে না, তার বিয়েতে থাকবেও না। আর আমি যদি না যেতে চাই তাহলে তোমার কোনো ক্ষতি হবে না শঙ্খ। অত বড় বড় কথা বলো না রঞ্জনা, তোমার মুখে মানায় না। যা দেখে এলাম তোমাদের বাড়িতে একটা কেচ্চার কারখানা তো। ব্যাস শঙ্খ, আমাকে যা বলো বলো, আমার বাপের বাড়ি নিয়ে একটা কথাও তুমি বলবে না, খবরদার না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।